আজকে আমরা এখন আমাদের নবম কলকাতা পিপলস ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন করতে চলেছি। এবং যেটা সায়ন্তনী বলল, আপনারা শুনলেন যে আমরা আসলে আমাদের 10ম বছরে পদার্পণ করেছি। যদিও আর সমস্ত কিছুর মতোই যেরকম পৃথিবী থমকে গিয়েছিল, আমাদের ফেস্টিভ্যাল থমকে গিয়েছিল এবং সেই কারণে আমাদের এটি 10ম ফেস্টিভ্যাল হওয়ার বদলে আমরা এবার 9ম বছরে পা দিয়েছি। যখন আমরা শুরু করেছিলাম আজ থেকে যখন 10 বছর আগে, তখন আরও অনেক কিছুর মতোই আমাদের মনে হয়েছিল যে অনেক সাংস্কৃতিক উদ্যোগ যেরকম খুব থেমে যায়, নিজের গতিতেই থেমে যায়, হয়তো আমাদের উদ্যোগও একসময় সময়ের গতিতে থেমে যাবে এবং আমরা না চাইতেও সেটি হবে। কিন্তু যেটা চললো প্রায় 10 বছর ধরে এবং ধীরে ধীরে আরে বহরে দর্শক আপনাদের ভালোবাসায় যেটি 10 বছর ধরে চলছে এবং আশা করা যায় আরো বহু বছর ধরে চলবে, সেটি সম্ভব হয়েছে কেন? সেটি সম্ভব হয়েছে হয়তো এই কারণেই যে আমরা যেটা করতে চেয়েছিলাম সেই ভাবনায় আমরা একাকী নই। আমাদের দর্শকরা, আমাদের যারা নতুন নতুন সদস্যরা যুক্ত হয়েছেন তারা তারা সবাই মিলে আমরা চেয়েছিলাম এমন একটি জায়গা তৈরি করতে, যে জায়গাটি কেবলমাত্র সিনেমার জায়গা হবে না, এক অর্থে একটা কমিউনিটিরও জায়গা হবে, একটা এক জায়গায় আসার জায়গা হবে। ঝাড়খণ্ড থেকে মেঘনাথ দা এসছেন, ওখানে খুব প্রচলিত একটা কথা আছে আখড়া, অর্থাৎ যেখানে আদিবাসী মানুষেরা এক জায়গায় হন, তারা আনন্দ করেন, কথা বলেন, বিতর্ক করেন, এক জায়গায় হওয়ার জায়গা। এক অর্থে আমাদের এই যে পরিসরগুলো, এটাও একটা আখড়া যেখানে বিভিন্ন মানুষ আসেন, কথা বলেন, সিনেমা দেখেন এবং সব কিছুর মধ্য দিয়ে একটা নতুন কমিউনিটির জন্ম হয়। এই সেই কমিউনিটির জন্ম হয়েছে বলেই সম্ভবত আমরা দীর্ঘদিন ধরে এই কাজটি করে যেতে পেরেছি এবং সেই জন্য আমার মনে হয় আপনাদের, আমাদের থেকেও, আমাদের যারা দর্শক, আমাদের যারা শুভানুধ্যায়ী, যারা আমাদের এতদিন ধরে চালিয়ে নিয়ে গিয়েছেন, তাদের সবার ধন্যবাদ প্রাপ্য। আমরা যেহেতু এবার 10ম বর্ষে পদার্পণ করেছি, আমি ফেস্টিভ্যালের কথা আসার আগে সেটা বলে নিই যে আমরা ঠিক করেছি আমরা সারা বছর ধরেই নানা রকম অনুষ্ঠান করবো। আমাদের যে প্রচলিত অনুষ্ঠানের ধারা, অর্থাৎ আমরা প্রত্যেক মাসে একটা মান্থলি স্ক্রিনিং করি, মাসিক আলোচনা এবং স্ক্রিনিংয়ের একটা স্পেস তৈরি হয় এবং আমরা দুটো উৎসব করি। একটা উৎসব যেটা আমরা এখানে আছি, অর্থাৎ কলকাতা পিপলস ফিল্ম ফেস্টিভ্যাল, এবং দ্বিতীয় যেটা হয় 15ই আগস্ট ফ্রেন্ডস অফ ফ্রিডম বলে। এটির বাইরে গিয়ে আমরা সারা বছর ধরেই এই 10 বছরে পা দেওয়াটাকে উদযাপন করব, আমাদের সংগঠনটিকে আরো হয়তো গুছিয়ে নেব এবং আরো নতুন নতুন ভাবে কিভাবে সিনেমাকে ব্যবহার করে নতুন ভাবে বিভিন্ন জায়গায় পৌঁছানো যায়, নিজেদের কাজকে একটু ভালো করা যায়, সেটার জন্য আমাদের একগুচ্ছ পরিকল্পনা আছে যেগুলো আমরা ধীরে ধীরে আপনাদের সাথে ভাগ করে নেব। এই বছর যখন আমরা ছবিগুলো পেলাম তখন প্রায় আমরা 1800টা ছবি পেয়েছিলাম। 1800 থেকে সম্ভবত কিছু বেশি হবে। এবং যেহেতু শুধুমাত্র ভারত থেকে নয়, আমাদের সমস্ত দক্ষিণ এশিয়া থেকে ছবি আসে, সেটা দেখতে দেখতে, অসংখ্য ছবি দেখতে দেখতে আমরা দেখছিলাম যে সেই ছবিগুলির মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার একটা নতুন চালচিত্র ফুটে উঠছিল। একটা চালচিত্র যেরকম খুব স্পষ্টতই যে বিভিন্ন জায়গাতেই এক ধরনের মেজরিটেরিয়ানিজম, ইংরেজিতে যেটাকে বলে, যেটা বাংলা আমরা বলবো যে সংখ্যাগুরুবাদ, সেই সংখ্যাগুরুবাদ কখনো হয়তো ভাষার জন্য, কোথাও জাতীয়তার জন্য এবং কোথাও ধর্মের জন্য, সেই সংখ্যাগুরুবাদ যেন এই দক্ষিণ এশিয়াকে গ্রাস করছে এবং আমরা সবাই জানি যে আমাদের দেশ ভারতবর্ষ তার বাইরে নয়। সংখ্যাগুরুবাদের সাথে সাথে এই ছবিগুলিতে যেটা আমরা একটা চিত্র দেখলাম, যে 2 বছরের যে প্যান্ডেমিক চলেছিল, সেই প্যান্ডেমিক মানুষকে কত রকম ভাবে ভেঙে দিয়েছে। যেরকম বাংলাদেশ থেকে ছবি এসছে ধূসর যাত্রা বলে, সেখানে আপনারা দেখবেন যারা কবর দেন তাদের তাদের গল্প এসছে। লায়লা মঞ্জু বলে একটি ছবি এসছে যেখানে দুজন প্রেমিকা তাদের জীবনকে কিরম করে প্যান্ডেমিকের সময় বিপর্যস্ত করে দিয়েছিল, সেটা এসছে। আরেকটি তথ্যচিত্র এসছে যেখানে আমরা দেখলাম যে মুম্বাইয়ের শহরে যারা বাইরে থাকে, যাদের হোমলেস বলা হয়, ঘর ছাড়া মানুষ বলা হয়, তাদের জীবনকে এই সময়টা কিরম করে এফেক্ট করেছে বা এই সময়টা কিরম করে নাড়িয়ে দিয়েছে, সেটা আমরা দেখলাম। একইভাবে আমরা দেখলাম যে মানে পরিযায়ী, যেটাকে খুব, পরিযায়ী শব্দটা ভালো নয়, পরিযায়ী পাখির মতো মানুষ পরিযায়ী হয় না, কিন্তু আমরা দেখলাম এই মানুষরা যাদের প্রবাসী শ্রমিক বলতে পারে, সেই সমস্যাটা শুধু আমাদের এখানকার সমস্যা নয়, এই সমস্যা যে একটা প্রায় সাউথ এশিয়ার সব জায়গার সমস্যা, সেটা যদি আপনারা এই উৎসবের ছবির দিকে চোখ মেলেন তাহলে দেখবেন কোথায় দক্ষিণ কোরিয়া, সেখানে বাংলাদেশি শ্রমিকরা তারা ইউনিয়ন গড়ে তুলছেন।
কোথায় আমাদের লক্ষ্মী ছবিটা, যে ছবিটা, সেখানে যেটা আছে সেটা একটা মাইগ্রেশনের সময়, যদি ভালো করে দেখেন। আসাম থেকে একজন বাঙালি মানুষ গেছেন কেরালায়, এরকম একাধিক ছবিতে প্রবাসী শ্রমিকদের সমস্যা এবং সেই সমস্যার সাথে প্যান্ডেমিকের সময় সরকারি ঔদাসীন্য মিশে যাওয়া একই সাথে যেন মিলেমিশে গিয়েছে। আমরা যখন এই ছবিগুলো সিলেক্ট করেছিলাম, এই ছবিগুলো যখন আমরা বাছাই করেছিলাম, তখন আমরা মাথায় রেখেছিলাম এই যে এই সময়কার যে একটা একটা ভাঙাচোরা সময়, এই সময়ের যে একটা ভাঙাচোরা মানুষদের ভেঙে চুরে দেওয়া হয়েছে, সেটার ছাপ যেন আমাদের সিলেকশনের মধ্যে পড়ে, এবং তার সাথে সাথে যেন যতটা পারা যায় একটা সাউথ এশিয়া ব্যাপী বা দক্ষিণ এশিয়া ব্যাপী যে এই ব্যাপ্তি, এটাকে বিষয়বস্তুর মধ্যে ধরা যায়। অবশ্যই বিষয় দিয়ে চলচ্চিত্রকে সংজ্ঞায়িত করা বা ডিফাইন করা সঠিক নয়। চলচ্চিত্র অবশ্যই বিষয়ের বাইরে। চলচ্চিত্রের রাজনীতি যেটা তার বিষয় রয়েছে, চলচ্চিত্রের রাজনীতি অবশ্যই তার ভাষায় রয়েছে। যখন আমরা এই বাছাই পর্ব চালিয়েছিলাম, তখন আমরা বিষয়কে মাথায় রাখার সাথে সাথে অবশ্যই চলচ্চিত্র ভাষার যে রাজনীতি আছে, চলচ্চিত্র মাধ্যমের যে রাজনীতি আছে, সেটিকেও আমরা মাথায় রাখার যতটা সম্ভব চেষ্টা করেছিলাম। আমরা যখন এখানে কথা বলছি, তখন এক প্রশ্ন মাঝে মাঝে মাথায় আসে যে সিনেমা কি আদৌ রাজনৈতিক কোনো অস্ত্র হতে পারে? এর উত্তর যদি আমরা উল্টো দিক দিয়ে ভাবি, এর উত্তর যদি আমরা ভাবি আমরা কি করতে পারবো এটা না ভেবে যদি উল্টো দিক দিয়ে ভাবি, তাহলে কি হয়? তাহলে দেখবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে যারা আমাদের সরকারি ক্ষমতায় আছেন, যাদের অনেকেই হয়তো সঠিকভাবেই ফ্যাসিবাদী বলে মনে করেন, তারা সিনেমা মাধ্যমটিকে কিভাবে দেখছে। আপনারা যদি দেখেন গত 2-3 বছরে, যাকে বলিউড বলা হয়, অর্থাৎ হিন্দি ভাষার চলচ্চিত্র, হিন্দি ভাষার সর্বভারতীয় চলচ্চিত্র, তারা একের পর এক চলচ্চিত্র করেছে যেটা খুব স্পষ্টভাবে প্রোপাগান্ডিস্ট। সেটা যখন পদ্মাবতী থেকে শুরু হয়েছিল, এখন তো সাভারকার, গডসে, কারুর জীবনে বাকি থাকছে না। এবং একসময় আমার মনে আছে ছোটবেলায় গান্ধী চলচ্চিত্র যখন এসেছিল, তখন সারা ভারতে মানুষ গান্ধী চলচ্চিত্র দেখেছিল। আর এখন আমরা এমন এক দুর্ভাগার সময় বাস করছি যেখানে গডসেকে নিয়ে চলচ্চিত্র হচ্ছে এবং মানুষ এটি দেখছে। আমরা দেখেছিলাম কাশ্মীর বিকালী, তখনও সেই কাশ্মীর বিকালী যথেষ্টই কাশ্মীরি জনগণের আন্দোলনকে ইংরেজি ভাষায় বলে ডেনিগ্রেট করেছিল, কিন্তু এখন আমরা এমন সময় এসেছি যেখানে কাশ্মীর ফাইলস তৈরি করা হচ্ছে, এবং আমাদের জন্য লজ্জা যে বাইরের থেকে পরিচালকরা এসে আমাদের সামনে আয়না তুলে ধরছেন যে আমরা কি ভয়ানক একটা সময় বাস করছি যেখানে কাশ্মীর ফাইলসের মতো ছবি মান্য চলচ্চিত্র উৎসবে দেখানো হচ্ছে। এবং যখন কাশ্মীর ফাইলস দেখানো হচ্ছে, তখন আমাদের দেশের শাসক দল প্রায় প্রত্যেক রাজ্যে বাস ভাড়া করে তাদের সমর্থকদের সেই কাশ্মীর ফাইলস দেখাচ্ছে। তারপরে খুব স্পষ্টতই বোঝা যাচ্ছে যে চলচ্চিত্রকে রাজনৈতিকভাবে যে দেখা যায়, সেটা ফ্যাসিবাদীরা বোঝেন। শুধু হিটলারের সময় এলফেনস্টাইন কি করেছিলেন সেটা বললে হবে না, এখনো তারা বোঝেন, মানেন, এবং তাই জন্য কাজ করেন। এবং তাই জন্যই তারা বহুদিনের ফিল্ম ডিভিশন থেকে শুরু করে একাধিক যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে দিয়েছেন। এর উল্টো দিকে যদি মনে করা হয় যে শিল্পের যে কোনো মাধ্যমের মতো সিনেমাকেও ব্যবহার করা যায়, সিনেমাকেও বোঝা যায়, তাহলে আমার মনে হয় খুব একটা ভুল করব না। কিন্তু এই ব্যবহারের প্রশ্নে এসে যায় যে সিনেমা ব্যাপারটা কি? সিনেমার কি একটাই অর্থ রয়েছে? যে কোনো টেক্সটের মতো আমরা মনে করি সিনেমার একটাই অর্থ নেই, সিনেমার অর্থ বদলাতে বদলাতে যায়। আপনি একটা সিনেমা যখন কিভাবে দেখাচ্ছেন, সেটার উপরে সিনেমার অর্থ দাঁড়িয়ে থাকে। এমন একটা জায়গা যেটি সম্পূর্ণভাবে কর্পোরেটদের দ্বারা নিয়ন্ত্রিত, সেখানে তথাকথিত একটি বিপ্লবী চলচ্চিত্রের যে মানে, সেটার মানে মোটেই একরকম থাকে না যখন আমরা সেটা শ্রমিক মহল্লায় গিয়ে দেখাই। অর্থাৎ একটা টেক্সটের মানে বদলাতে থাকে। এবং এই ভাবনাটা আমাদের মাথায় আছে বলেই আমরা যখন আমাদের চলচ্চিত্র উৎসব আয়োজন করি, তখন আমরা মাথায় রাখি যে যেরকম ফিল্ম টেক্সটটিকে রাজনৈতিক হতে হবে, ফিল্মের স্পেসটিকেও রাজনৈতিক হতে হবে, না হলে ফিল্ম টেক্সটের সার্বিকভাবে রাজনৈতিক হওয়া সম্ভবপর নয়। এর সাথে সাথে আমরা যেটা আরেকবার বলতে চাই যে আমাদের এইগুলো হওয়া সম্ভব কি করে? এই যে তথাকথিত রাজনৈতিক হওয়া বা না হওয়ার সাথে কি জড়িয়ে আছে? আপনারা যদি এই মুহূর্তে যে সাংস্কৃতিক উদ্যোগগুলোকে দেখেন সারা ভারতে, তাহলে আমরা দেখব যে সাংস্কৃতিক উদ্যোগের সাথে যেরকম একদিকে ফ্যাসিবাদীরা খুব স্পষ্টতই মনে করেছে সেগুলিকে দরকার এবং সেগুলিকে তারা ব্যবহার করার চেষ্টা করছে, অন্যদিকে কর্পোরেটরাও মনে করেছে যে সাংস্কৃতিক উদ্যোগগুলো তাদের জন্য দরকার।
তাদের হেজিমনি নির্মাণের জন্য দরকার, এবং তাই জন্যই যতগুলো লিটারি ফেস্টিভ্যাল হয় সেগুলির আগে কোনো না কোনো কোম্পানির নাম লেখা থাকে। যে কটা ফিল্ম ফেস্টিভ্যাল আজকাল হচ্ছে সেগুলির সামনে কোনো না কোনো কোম্পানির নাম লেখা থাকছে, এবং থাকছে এই কারণেই যে তারা মনে করছে যে তাদের রাজ্যতা নির্মাণের জন্য এই ধরনের শিল্পের ব্যবহার দরকার। কিন্তু উল্টো দিকে যদি আমাদের ভাবতে হয় যে আমরা কি করব, তাহলে অবশ্যই আমাদের নিজেদের উপর নির্ভর করতে হবে, আমাদের মানুষের উপর নির্ভর করতে হবে, আমার আপনার মতো মানুষের উপর নির্ভর করতে হবে। তাই আপনারা যদি মনে করেন যে এই ধরনের উদ্যোগ চলা দরকার, তাহলে এর মধ্যে যেরকম বলা যায় প্যাসিভ স্পেকটেটর বলে একটা জিনিস আছে না, প্যাসিভ স্পেকটেটর হয়ে এই উদ্যোগের সাথে যুক্ত হওয়া যায় না, বা এই উদ্যোগকে দীর্ঘদিন চালিয়ে নেওয়া যায় না। তখন এটা সম্ভব যখন আমরা সবাই এটার একটা অ্যাক্টিভ পার্টিসিপেন্ট হব, এবং এটাকে চালিয়ে নেওয়ার যে দায় সেটা যে আমরা কয়েকজন যারা চালাই তাদের উপর না রেখে আমাদের যেটা বললাম আখড়া, এই আখড়া চালানোর দায় সমাজের, এই সমাজের দায়টা যদি সমাজ বহন করে তাহলে একটা সামাজিক প্রতিস্পর্ধার জায়গা তৈরি হয় বলে আমরা মনে করি। এখানে যেহেতু বিকজ নট এভরিবডি হিয়ার আন্ডারস্ট্যান্ডস বাংলা, I'll just briefly summarize whatever I have said till now. So welcome you all to 9th Kolkata People's Film Festival. This was supposed to be our 10th year, but because of the pandemic, we are now in our 9th year. When we look back 10 years back, little did we thought that our initiative would run for 10 years. We thought, like many other cultural organizations, like many other cultural initiatives, our initiative will die its own death. But somehow we have survived, and when we look back and think why we have survived, we have realized that we survived because of all of us, because of our spectators, because of our audience, because of people who support us. And in a way, it became a place where we all come together, where we all share our ideas, where we watch films, where we debate, where we kind of have debate with each other, and we also have debate with the power that be. And that community feeling have sustained us. As Meghnadda comes from Jharkhand. In Jharkhand there is a word called Akhda. And Akhda means that where the Adivashi community, where they come together and they dance, they sing, and that sense of community have sustained that Adivashi community for a long time. I think one of the things that you can learn from Akhda is that any cultural initiative, any kind of social initiative needs a societal support. And we are fortunate that in our 10 years of our journey, we have been getting the societal support for a pretty long time. Because we are into our 10 years of our journey, we have decided that apart from doing what we always do, that is our monthly streaming and holding 2 festivals, that is one is Kolkata People's Film Festival and another is Friends of Freedom Festival, which happens every year in 15th of August, would venture out in doing many other things in the coming year, and hopefully we'll be getting the support that we have always got from our audience and from our well-wishers. While we were choosing the films from 1800, choosing our films from 1800 films that were submitted to us, we saw that there is a very definitive characteristics that pandemic years might have shaped in all those films. And that is one of the things was obviously how pandemic have impacted common people. Many of the films that we are going to screen, for example, one film is about the homeless in Mumbai, one film is about a lesbian couple who have been separated because of pandemic, and also Dushar Jatra, which comes from Bangladesh, which talks about how a person who is responsible for burial after the death of people who are dying because of COVID, how his life was affected because of that. So many of the films kind of reflected the pandemic pangs, so to say. But apart from that, the migration also featured in many of the films. The question of migration not only from one state to the other, but international migration also featured prominently in many of the films that we have screened.
While selecting the films, not only you have kept in mind the fact that it has to be political, it has to reflect the changing pattern of South Asia, but we also thought that the language of the film is as it needs to be as political as the subject matter of the film. So while choosing the films for this festival, we have kept both the aspects of it, that is the language of the film and also about the subject matter of the film. So these 39 films in a way reflects the changing South Asia and the commonalities between many of the nations, many of the problems that these nations are going through. One often hears that the understanding of any art form as a form of protest is a bit outdated. I would say that why don't we look at this from the other perspective? How our opponents are using the medium of cinema. If we see in the last maybe 3 to 4 years, there has been a colossal change in how Bollywood Bollywood operates. Uh, Many of the important and market which was very hit films, so to say, they were complete right-wing propaganda. And we have grown up seeing Attenborough's Gandhi, and now we are getting old seeing Godse coming to life in silver screen. So there has been a specific change in how Bollywood used to operate. Not only that, if we take the example of Kashmir File, where BJP and Sangh Paribar predominantly use the medium of cinema to further their typical xenophobic understanding of Kashmir problem. So, and if they're teaching us anything, they're teaching that yes, film can be used as a tool for politics. And if we are a good student of fascists if we can say so, we have to learn a lot from them. And if we have to do that, if we have to learn something from them and give them back what they deserve, so we have to form a collective. They are forming a collective of writing filmmakers, and their writing politics are merging together in India right now. So anybody who values secularism, who values plurality, who values democracy and socialism, they have to come together and forge a bond. And that can only happen when a community is formed, uh, 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 keeping in mind that films can be a place for dissent, a place for uh, revolt, a place for questioning things that our ruling disposition is taking us to be granted. Um, and that space can only be created when we are free from not only state sponsorship but also corporate sponsorship. Most of the literary festivals that are happening around India have a name attached to them. A corporate would be kind of using their names and giving money to literary festivals, to film festivals, so that they can kind of create a hegemony over cultural initiative. If we have to do anything against them, we have to do anything parallel to them, then our initiative needs to kind of believe in the power of people to sustain themselves, their initiative. And I think what we have kind of learned in these 10 years that it is difficult, but it is possible when we believe that our friends and well-wishers can form a bigger community to sustain any kind of cultural initiative for a long time. We hope that your support and your well-wishes will continue to sustain us for the coming years. And with these words, I would like to open 9th Calcutta People's Film Festival open. Thank you.